নিশ্চয়ই জানেন এটা একটা প্রথম ঘটনা। আমার কাছে মনে হচ্ছে আমার দেখা বা জানা মতো প্রথম ঘটনাই, নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখা করলেন ইফতেখারুজ্জামান। ইফতেখারুজ্জামান হচ্ছেন টিআইবির নির্বাহী পরিচালক এবং দীর্ঘকাল ধরে তিনি টিআইবির নির্বাহী পরিচালক। আর তিনি গত ইউনূস সরকারের সময় তিনি দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার কমিশনের চেয়ারম্যানও ছিলেন, প্রধান ছিলেন। আজকে দেখা করেছেন তিনি, গতকালও তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে, মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এবং সেখানে আসলে কি কথা হলো তাদের সঙ্গে, গণমাধ্যমে কিন্তু সে নিয়ে বিস্তারিত কোনো সংবাদ আসেনি। কি কথা হলো এটা নিয়ে আমরা একটু আলোচনা শুনতে চাই। এবং আমরা আলোচনা করব যে সেনাবাহিনী কি সত্যি সত্যি উঠবে। প্রধান আজ গতকালকেও স্বরাষ্ট্রমন্ত্রী আবারও উল্লেখ করেছেন সেনাবাহিনী এই ধাপে ধাপে উঠবে। এবার তিনি প্রথম দিন বলেছিলেন যে সেনাবাহিনী জুনের মধ্যে ধাপে ধাপে উঠবে, আজকে জুন বলে নাই, বলছেন যে ধাপে ধাপে উঠবে। সেনাবাহিনী আর কতদিন আসলে থাকবে, এই বিষয়গুলো থাকবো আশা করি আরো দু একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন। আজকের বিষয় হচ্ছে কি কথা তাহার সাথে, তারেক ইফতেখার বৈঠক। আর আলোচনায় যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক, প্রিয় মুখ সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই, স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে। অনেকদিন পর আপনাকে পেলাম, আপনার দর্শকরা তো আমাকে প্রতিদিন প্রশ্ন করে, আমি তো আপনার ব্যস্ততার জন্য আপনাকে পাচ্ছিলাম না। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? স্বাগতম আপনাকে বিপুল টকে। জি, আপনি শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আজকে নিশ্চয়ই আপনি জানেন যে গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন ইফতেখারুজ্জামান। এটা একটা আমার ধারণা আপনারও মনে হয় এটা আপনার কাছে নজিরবিহীন মনে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো এই টিআইবির কারো দেখা করার। ইফতেখারুজ্জামানের আগে কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আমার মনে পড়ে না। আজকে তিনি দেখা করলেন গতকালকে। জি, অনেক ধন্যবাদ। ইফতেখারুজ্জামান হয়তো দেখা করেন না, কিন্তু টিএবির যারা বাংলাদেশে বেড়াতে আসেন তারা কিন্তু দেখা বাইরের যারা আসেন। ইফতেখারুজ্জামানের খুব সম্ভবত এরকম নজিরবিহীন যে দেখা করাটা। যদিও তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কিন্তু সাক্ষাৎ করেছিলেন, প্রধান উপদেষ্টার সাথে ওনার কিন্তু মোলাকাত হয়েছিল এবং ওনার অনেক ভালো সম্পর্ক, অনেক অনেক মজাদার সম্পর্ক, আবার সাপে নেওয়ালের সম্পর্ক বা মিষ্টি মধুর সম্পর্ক, বিভিন্ন রকম ইয়ের সাথে তুলনা করে। তো যেটাই হোক, প্রধান উপদেষ্টার সাথে তার কি আছে না আছে সেটা আমার জানার দরকার নেই। এখন এই মুহূর্তে আমাদের আলোচনার ব্যাপার না, ব্যাপারটা হলো যে ইফতেখারুজ্জামানের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কি হলো। আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রীর সাথে ইফতেখারুজ্জামান বৈঠকে যে নিউজটা এসছে, সেই নিউজটা 2-3 লাইনের একটা নিউজ, মানে এটা তেমন কোনো নিউজই না বলতে গেলে, মানে কোনো ভেতরে কি তথ্য আছে। কিন্তু যে ছবিটা আসছে, সে ছবিটা কিন্তু কথা বলে। আপনি দেখেন না, খুবই হাস্যোজ্জ্বল মুখে ইফতেখারুজ্জামান। তো সামটাইম মানুষ কিন্তু হাসে নার্ভাস হলে, আবার মানুষ হাসে খুশি হলে, দুটাই মানুষের। মানে খুব নার্ভাস হয়ে গেলে মানুষের আইদার সে ভড়কে যায়, ভড়কে গিয়ে সে হাসি মুখ করে রাখে, মানে অপরপক্ষকে ম্যানেজ করার জন্য। সেটা একটা হইতে পারে। একটা হলো খুব খুশি উনি। কিন্তু ইফতেখারুজ্জামানের যদি অতীত আপনি ঘাটেন, তাইলে কিন্তু এটা খুব সুখকর মিটিং হয়েছে বলে আমার মনে হয় না। জাস্ট আপনি যদি কল্পনা করেন যে 2001 সাল থেকে একটানা 5 বার বিএনপিকে অলমোস্ট মানে সাইজ করে রাখছিলেন এই থেকে, যখন তো উনি খুব ইয়াং আর কি, মানে একদম টিআইবিতে খুব ইয়াং তিনি। তো সেই সময় এবং যেটা নিয়ে তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন যে ওইটা আসলে ওই সময় ইফতেখারুজ্জামান যে বা টিআইবি যে বিএনপিকে দুর্নীতিতে সেরা বানিয়েছিল, সেটা আসলে বিএনপির কাজ ছিল। এটা হলো আওয়ামী লীগের দুর্নীতির ইয়েটা, এটা বিএনপির ঘাড়ে চেপেছিল। কিন্তু ইফতেখারুজ্জামানরা তখন এই জিনিসটা ক্লিয়ার করেন নাই, যেটা আওয়ামী লীগ আমলের রেজাল্টটা হইলো এইটাতে প্রতিফলিত হয়েছে। এটা কিন্তু ইফতেখারুজ্জামানরা কখনোই বলেন নাই। তো আপনি ছবিটা যদি দেখেন ছবিটার মধ্যে কিরকম, মানে এটা সলাজ হাসি, অথবা আপনার যদি ফেস রিড করাটা একটু বুঝেন, এটার মধ্যে কিন্তু তারেক রহমান অলমোস্ট তাকে জিজ্ঞাসা করতেছেন, তিনি মনোযোগ দিয়ে শুনছেন এবং তিনি চেষ্টা করছেন বোঝানোর জন্য বা কিছু একটা, বা তারেক রহমান প্রশ্নবাণে বিদ্ধ হয়ে উনি স্মিতে হাসছেন। মানে একদম অস্বস্তিকর একটা পরিবেশ। আমরা আর দেখেন নাসিমুল গনি বা এই তো ওনার হাসির মধ্যে একটা ইয়ে আছে, নাসিমুল গনি। ওনার মধ্যে কিন্তু খুবই তীক্ষ্ণ একটা ইয়েতে আছেন। মানে মোদ্দা কথা হলো, এখানে ইফতেখারুজ্জামান খুব স্বস্তিকর অবস্থায় বলে ওনাকে মনে হয় না। এবং এটার কারণটা কিন্তু আপনি যদিও জিনিসটা পারেন না, এবং আমি কল্পনা করেও বলার চেষ্টা করছি না, কিন্তু আমি পূর্বাপর যে ঘটনাগুলো আছে সেটা বর্ণনা করে আপনি বলছেন। প্রথম 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপিকে দৌড়ের উপরে রাখছিলেন এই ইফতেখারুজ্জামানের টিআইবি। পরপর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন পর্যন্ত, এরকম অনেক বিএনপিকে, মানে ওই সময় বিএনপির ভাবমূর্তি যেটাই ছিল, এই ইফতেখারুজ্জামানের টিআইবির মাধ্যমে সেই ভাবমূর্তি অলমোস্ট মানে একেবারে মানে শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছিল, যে দুর্নীতিবাদ।
এবং সেই সময় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রচন্ড রকম, হাওয়া ভবন, তারেক রহমান, মিস্টার 10%, মিস্টার অমুক, মিস্টার তমুক, অনেক প্রচার। আর আওয়ামী লীগ তো এবং শেখ হাসিনা নিজে, আওয়ামী লীগ টোটাল তারেক রহমানকেই মানে একদম তারেক রহমানই তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, এবং তারেক রহমানের হাওয়া ভবন একটা আলোচনার খাম্বা, বিতর্ক, অমুক তমুক সবকিছু মিলে। এবং ওই যে রিপোর্টগুলো হচ্ছে সেখানেও কিন্তু এই বিষয়গুলো বিভিন্ন পত্রিকা রিপোর্ট করার সময় এই বিষয়গুলো নিয়ে আসছিল, মানে তারেক রহমানকে জড়িয়ে এবং বিএনপিকে জড়িয়ে। সো সেইটার কথা আপনি যে মনে করেন, তো তারেক রহমান এবং ইফতেখারুজ্জামানের সম্পর্কটা মোটেও সুখকর কোনো সম্পর্ক না। অতীতটা খুবই টার্ময়েলের মধ্যে সম্পর্ক, মানে বলতে পারেন যে তারেক রহমান তখন টিআইবি কে এক ধরনের শত্রুই মনে করতেন, এবং সেই হিসাবে ইফতেখারুজ্জামানও শত্রু মতোই ছিলেন। তো সেই সময়কার পরে তারেক রহমান 17 বছর উনি দেশে নাই, 17 বছর পরে দেশে আসেন, এবং প্রথমবারের মতো ইফতেখারুজ্জামান তার মুখোমুখি। তার আগে টিআইবির কিছু পারফরমেন্স সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করেই করা হয়েছে বলে মনে হয়। যেমন ধরেন 13 এপ্রিল ওনাদের টিআইবির একটা ছিল, রিপোর্ট ছিল, ব্যাংক লুটারদের পুনর্বাসনের উদ্যোগ আত্মঘাতীমূলক। হ্যাঁ, তো ব্যাংক লুটারদের পুনর্বাসনের উদ্যোগ, এটা কিন্তু বিএনপিকেই, যদি সেটার মুদ্রা কথাটা আপনি পড়েন যে ব্যাংক রেজুলেশন আইন একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর পুরনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার বিধান যুক্ত করার উদ্যোগকে আত্মঘাতীমূলক বলে মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী বৈশ্বিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। তারা বলেছে এই বিধানের মাধ্যমে সরকার জবাবদিহি ব্যতিরেকে চিহ্নিত লুটেরাদের পুনর্বাসন উদ্যোগ নিয়েছে, তাতে ব্যাংকিং খাত পুনরায় দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হবে। তো এই দেখেন, এইটা কিন্তু বলতে পারেন যে বিএনপিকে টার্গেট করে, কারণ বিএনপি ব্যাংক অন্তর্বর্তী সরকার যে সরকার জারি করা যে অধ্যাদেশটা ছিল, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025, এইটাতে যেটা যেটা ছিল সেটাকে চেঞ্জ করেছেন। সেটাকে সেখানে উল্লেখ ছিল যে ব্যাংক বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠী সব অর্থ ফেরত দিলেও মালিকানায় ফিরে আসার কোনো সুযোগ ছিল না ওই অধ্যাদেশ অনুসারে। কিন্তু যেটা সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে যে সেটা হলো ব্যাংক রেজুলেশন আইন 2026 এর 18 ক দ্বারা সংযোজনের মাধ্যমে তারা এটাকে এই যে ক্লজটা ছিল সেই ক্লজটাকে সংশোধন করা উদ্যোগ নিয়েছিলেন। সেটা কি, ব্যক্তিদের বিচারের পরিবর্তে দায় মুক্তির নিশ্চয়তা প্রদান করেছে। বিচার করার কথা ছিল, সেটাকে বাদ দিয়ে কিন্তু দায় মুক্তি দেওয়ার বিধান রাখা হয়েছে। তো সেখানে ইফতেখারুজ্জামান তার বিবৃতিতে কি বলেছিলেন, কোর্ট এই সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবে ব্যাংক খাতের লুটেরাদের যথাযথ আইনি প্রক্রিয়ার জবাবদিহি নিশ্চিত করা দূরে থাক, বিশালভাবে পুরস্কৃত করা হলো, যা আত্মঘাতীমূলক। সরকারের এই সিদ্ধান্ত হতাশাজনক হলেও অবাক করার মতো তেমন কিছু নেই। অবাক হন না, মানে সরকার এরকম করতেই পারেন এই সরকার। হ্যাঁ, এখানে তিনি প্রচন্ড সংকটে নিমজ্জিত ব্যাংকগুলো আগের মালিকরা যারা ছিলেন এই খাতে লুটপাটের পায়োনিয়ার বা অগ্রগামী, তারা এখন কোন জাদু বলে এমন শুদ্ধতা অর্জন করলেন যে একই ব্যাংকের শেয়ার, সম্পদ ইত্যাদি পুনরায় করাতের জন্য সরকার নির্ধারিত অর্থের মাত্র 7.5% জমা দিবেন, বাকি 92.5% অর্থাৎ 2 বছরের মধ্যে 10% সুদ সহ শোধ করবেন। তো এই যে সুযোগ সুবিধা দিচ্ছে, এই সুযোগ সুবিধার বিরুদ্ধে চরণ করে তিনি এই বিবৃতিটা দিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন নতুন মূলধন যোগান, বিদ্যমান মূল ঘাটতি পূরণ করবে এরকম কিছু একটা, এবং সেটা কথা তিনি সরকারকে প্রশ্ন করেছেন। এই যে এদেরকে মাফ করে দেওয়ার বা পুনর্বাসন এই, এবং এরা যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবেন এর নিশ্চয়তা কি, এরা যে কমপ্লায়েন্সের সাথে থাকবেন সংশ্লিষ্ট 2 বছর ধরে ওনারা এগুলো মানবেন এটার নিশ্চয়তা কি, মানে কি ধরনের স্ট্যান্ডার্ডে তারা এখানে আসবে। তিনি সেখানে বলছেন যে সরাসরি সরকার ব্যাংক সচল রাখা, আমানত সুরক্ষা, অর্থনীতির স্থিতিশীলতার নামে দুর্নীতি সহায়ক নতুন বিধান যুক্ত করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারকে সরাসরি অ্যাটাক করেছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে যে আইন সংসদে পাশ হয়েছে তা কি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার, ব্যাংক, আর্থিক খাত, প্রতিষ্ঠান খাত সংস্কারের যে অঙ্গীকার তা প্রতিপালনে সহায়ক হবে, নাকি সুবিধাবাদী গোষ্ঠীতন্ত্রের স্বার্থ রক্ষা এই জাতীয় আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তিনি মানে সোজা কথা হলো যে মানে উনি 13ই এপ্রিল, জাস্ট কতদিন আগে, মানে 20 ডেজ ব্যাক, তিনি যে প্রেস রিলিজটা যে বিবৃতিটা দিয়েছিলেন সেই বিবৃতি এই সরকারের সরাসরি বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি
তারা বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ স্থগিতে ক্ষুব্ধ টিআইবি। সেখানে এটা 3রা এপ্রিল তারা এই ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি সেই তিনটি বিল তারা দাবি করেছিলেন যে ওই 3টা অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের দাবি জানিয়েছিলেন এবং দুর্নীতি দমন তথ্য অধিকার সহ স্থগিতে সুপারিশ সংক্রান্ত সুপারিশপ্রাপ্ত সব অধ্যাদেশ যাচাই বাছাই সম্পন্ন করে অবিলম্বে আইনি পরিণত করার দাবি জানিয়েছিলেন। কোর্ট ইফতেখারুজ্জামানের কোর্ট অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া 133টা অধ্যাদেশের মধ্যে যে গুটি কয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ অন্যতম। অথচ এই 3 অধ্যাদেশ বাতিল ও স্থগিতের মধ্যে সরকার আসলে কি বার্তা দিয়ে যায় তিনি প্রশ্ন করেছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিচার ব্যবস্থা সংস্কার, সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ দিয়ে পৃথক সচিবালয়কে আরো শক্তিশালী করা হবে বলে যে অঙ্গীকার করা হয়েছিল এটি কি তার নমুনা? এটা বাতিল করে দিয়ে তিনি যেটা বলছেন যে এটি এক মানবাধিকার সংক্রান্ত নিয়েও তিনি বলেছেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার যে সম্ভাবনা তৈরি করেছিল যে একটা মানবাধিকার কমিশন হবে ইন্ডিপেন্ডেন্ট, এইটা বাতিলের মাধ্যমে সরকার কিন্তু আবারও পুরনো ব্যবস্থায় পুরনো অবস্থায় ফেরত দিলেন। এবং মানে এটা 3রা এপ্রিলের। এবং তার আগে যদি আপনি তার বক্তব্য দেখেন গভর্নর নিয়োগ করা হয়েছিল সেটারও ওনার বিরোধিতা করেছেন এবং তিনি বলেছিলেন যে নতুন গভর্নর গভর্নরের মানে জোরালো স্বার্থের দ্বন্দ্ব রয়েছে, নিয়োগ বাতিল করতে হবে, বাতিলের দাবি জানিয়েছিলেন তিনি। এবং সেই প্রেস কনফারেন্স, এটা কিন্তু এর আগের গুলো উনি বিবৃতি দিয়েছিলেন, কিন্তু এটা প্রেস কনফারেন্স করে কিন্তু এই যে গভর্নর বর্তমানে আছেন ব্যবসায়ী গভর্নর তার নিয়োগ বাতিল করা বলছে না। সো বাংলাদেশ ব্যাংক উনি যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ পাওয়া গভর্নরের জোরালো স্বার্থের দ্বন্দ্ব রয়েছে এবং এর ফলে বাংলাদেশ ব্যাংক নজরদারি সংস্থা হিসেবে তার দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য যে কোনো অবস্থা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি এই নতুন গভর্নরকে বাতিল শুধু দাবি করেন নাই, তিনি বলেছেন যে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের দেশে ফেরার সংশ্লিষ্টতা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন এবং তিনি বলছেন যে এই নিয়োগের পেছনে কোনো ষড়যন্ত্র থাকে, যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া এবং এই ষড়যন্ত্রের অংশ যে এস আলম সহ অন্যান্য গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য। তিনি আরো যেটা বলেছিলেন যে এই নিয়োগের মাধ্যমে লুটপাটের অন্যতম দায় শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবারও কর্তৃত্বে ফিরে আনার চেষ্টা বলে উনি মনে করেন।